সড়ক আলোকিত বাংলাদেশ দশম সংসদের যাত্রা শুরু রাষ্ট্রপতির ভাষণ রাজনীতির নামে অপশক্তি দমন করতে হবে নয়া দিগন্ত টালমাটাল বাজার কার নিয়ন্ত্রণে বাজার কেউ জানে না মুনাফা তুলে নিচ্ছে মধ্যস্বত্ব ভোগীরা এবং সবশেষে রয়েছে মানব জমিন ছন্দহীন এক পার্লামেন্ট কালো পতাকায় প্রতিবাদ শনিবার সারা দেশে বিক্ষোভ অধ্যাপক আব্দুল মান্নান কোন পত্রিকায় শিরোনাম এসেছে যে উৎসব মুখর পরিবেশে দশম সংসদের প্রথম অধিবেশনের শুরু বা দশম সংসদের যাত্রা আবার কোন পত্রিকায় এসেছে আমরা যে করে দেখলাম যে ছন্দহীন এক পার্লামেন্ট খুব স্বাভাবিকভাবেই যে 153 জন এই সংসদে 153 জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন 22 বছর ধরে সংসদে ছিল বিএনপি তারা নেই বা বিরোধী দল বিহীন বলা হচ্ছে যেহেতু যে দল এখন বিরোধী দলে আছে তারা আবার সংসদে যোগ দিয়েছে সরকারে যোগ দিয়েছে সব মিলিয়ে খুব স্বাভাবিকভাবে আলোচিত সমালোচিত আপনার মন্তব্য জি ধন্যবাদ আসলে আপনার মন্তব্য ঠিকই আলোচিত সমালোচিত তর্কিত বিতর্কিত যাই বলি না কেন দশম সংসদ এগুলোর এইসব অভিধায় মোটামুটি ঠিকই আছে অভিধাগুলো তারপরেও কিন্তু এটি একটি নির্বাচিত সংসদ আমরা যেভাবে বলি না কেন এটি সংবিধানের আওতায় নির্বাচিত সংসদ এর মধ্যে এটি একটি স্বাভাবিক প্রক্রিয়ায় যে ধরনের হওয়া উচিত ছিল সেটা হয়তো হয়নি তারপর একটি সংসদ গঠিত হয়েছে সংসদ আজকে মানে 29 তারিখ তার প্রথম অধিবেশন তার শুরু হয়েছে আমি প্রথমেই এই সংসদে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দুবার এটা একটা ব্যতিক্রম তাকে অভিনন্দন জানাই এই সংসদ নানা কারণে আরো অনেক দিন আলোচিত হবে তার একটি প্রধান কারণ হচ্ছে 23 বছর পরে এরশাদ পতনের পরে এই প্রথম বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি রাজনৈতিক দল সংসদে নেই এটি একটি কথা দ্বিতীয় যে কথাটি আমি জোর দিয়ে বলতে চাই এই সংসদে জামাত যাকে দেশের সর্বোচ্চ আদালত একটি ক্রিমিনাল সংগঠন বলেছে যার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মুখোমুখি তাদের কোনো প্রতিনিধি এই সংসদে নেই সুতরাং এইসব কারণে সংসদটা কিছু ব্যতিক্রম আরেকটি ব্যতিক্রম হচ্ছে এই সংসদ আবার বিরোধী দল আছে যেটা জাতীয় পার্টি এবং তাদের সম্ভবত 3 জন সদস্য মন্ত্রিসভায় আছে মানে তারা বিরোধী দলও আছে সরকারি দলও আছে এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা হবে সুতরাং এই সংসদ যেটি হয়েছে এটি একটি ট্রেডিশনাল যে সংসদ হওয়ার কথা সেটি নয় সেটা আমরা স্বীকার করতেই হবে কিন্তু তারপরে এই সংসদের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমি একটু নাইমুল ইসলাম খান আপনার কাছে আসছি যেই মন্তব্যগুলো আব্দুল মান্নান খান করলেন দুঃখিত আমি প্রফেসর আব্দুল মান্নান করলেন এগুলো ঠিক আছে হয়তো দ্বিমত করার কি আছে না আছে হয়তো আপনারা ভালো বলতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে 153 জন সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন বা ভোটার বিহীনভাবে নির্বাচন হয়েছে যে অনেকের অভিযোগ তার চেয়ে বড় যে বিষয়টি উঠে এসেছে যে শক্তিশালী বিরোধী দল নেই বা বিএনপির প্রতি যেটি ইঙ্গিত করা হয় বা এখন বিরোধী দল থাকলেও তারা সরকারে যোগদান করেছে আসলে এই সংসদের চেহারাটি কেমন হবে আমার কাছে কিন্তু এই আলোচনাটা এইভাবে আর অত গুরুত্বপূর্ণ মনে হয় না এই কারণে যে এই অ্যাপ্রিসিয়েশনটা আওয়ামী লীগেরও আছে আওয়ামী লীগও এটাকে আপনি যদি আজকেরও সংসদের বক্তৃতাগুলি মানে খেয়াল করে থাকেন আমি বিরোধী দলীয় নেত্রী যিনি ওনার বক্তৃতাটা আমি খেয়াল করলাম উনিও কিন্তু বিএনপির জন্য হাহাকার করেছেন উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কে স্মরণ করেছেন এই বক্তৃতায় তো এবং উনি বিরোধী দল বিএনপির সঙ্গে আলাপ আলোচনার কথা বলেছেন এবং বলেছেন যে রাজনৈতিক সমস্যাটা আমাদের সবচেয়ে বড় সমস্যা মানে আমাদের একটা রাজনৈতিক সমস্যাটা রয়ে গেছে আপনি যদি গতকালের পত্রিকাগুলি মনে করেন প্রধানমন্ত্রী তার নিজ দলের সংসদ সদস্যদের উদ্দেশ্যে নানান কথার মধ্যে বলেছেন যে এই নির্বাচনটা সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য
বাধ্যবাধকতার নির্বাচন, সংবিধান রক্ষার নির্বাচন, ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, এই কথাগুলি বলার মধ্যেই আমাদের আর অন্য সমালোচনাগুলি আমার কাছে মনে হয় যে মানে একটা গল্প বলি, আমাদের বাসায় শোনা। তো একজন লোক মারা গেছেন, তো মারা যাওয়ার পর জিজ্ঞেস করলো যে কিভাবে মারা গেল, যে সাপে কামড় দিয়েছিল। কোথায় কামড় দিয়েছিল? বলে চোখের গোড়ায়। বলে আল্লাহ যেমন চোখটা রাখলো। এখন একটা মানুষ যখন মৃত, তার চোখের গোড়ায় কামড় না কোথায় কামড়, এই আলোচনাগুলি করা যায়, কিন্তু এগুলি খুব প্রয়োজনীয় না। আমরা সবাই এপ্রিসিয়েট করতে হবে এবং করতে হচ্ছে যে আমরা আমাদের রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারিনি। একটি নির্বাচন হয়েছে 5 তারিখে, এরপরে একটি সংসদ গঠিত হয়েছে, কিন্তু প্রতিটি মানুষই এখনো আলোচনা করছে সমস্যার সমাধানের। কিভাবে হবে? সংলাপের মধ্যে হবে নাকি আবার আন্দোলনের মাধ্যমে হবে? এখানে সংলাপটা কবে শুরু হবে? কে শুরু করবে? আবারও পুরনো কথা বলা হচ্ছে যে বিরোধী দলও বলছে বা বিএনপিও বলছে তারা সংলাপের জন্য প্রস্তুত। আওয়ামী লীগও সংলাপের বিরোধিতা করছে না, ছোট ছোট শর্তের কথা এও আলোচনা করছে। আমরা আবার নির্বাচন পূর্ব এই ছোট ছোট অনিশ্চয়তার ভিতরে ঘুরপাক খাচ্ছি। আমার মনে হয় যে এই সংসদের কাছ থেকে আপনি যদি আরো দেখেন যে রাজনৈতিকভাবে বিরোধী দল নিয়ে যখন আলোচনা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু মূলতই আলোচনা করতেন বিএনপির ব্যাপারে, জাতীয় পার্টির ব্যাপারে না। তো জাতীয় পার্টিকে যদি তারা রিয়েলি এপ্রিসিয়েট করতেন অ্যাজ দি অপোজিশন ইন পার্লামেন্ট, তাহলে তো জাতীয় পার্টি নিয়ে তাদের কনসার্ন থাকতো। তো এইগুলি তো আমরা স্পষ্ট দেখছি। সুতরাং এইগুলিতে ল্যাক অফ এপ্রিসিয়েশন নাই। কিন্তু আপনি যদি সচেতন ভাবে গিয়ে প্রশ্ন করেন আওয়ামী লীগের কাউকে যে হ্যাঁ শুধু তো বিরোধীটা কেমন হলো, তখন তারা একটা এই যেটা তাদের মনের কথাও না। তো এই প্রশ্নের জবাবে আমরা যা পাবো এগুলি প্রকৃত কথা না। প্রকৃত কথা হচ্ছে এর বাইরে যখন কথাগুলি হচ্ছে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে আমরা সংসদটা নিয়ে আলোচনা করব, এখন সংসদ নেত্রী আওয়ামী লীগের ওনারা সকলেই যখন ধারাবাহিকতার জন্য বলছেন, তখন আমরা এই সংসদের অন্যান্য গুণাবলী খোঁজার চেষ্টা করা, অন্যান্য প্রত্যাশাগুলি ওখানে রাখা, আমি মনে করি যে এটা মানে একটু আমার কাছে মনে হয় সময় নষ্ট করা। আমাদের সময় বিনিয়োগ করতে হবে। আপনি বলছেন অ্যাডভান্স আলোচনা পরিবেশ তৈরি করতে হবে এবং একাদশ সংসদ নির্বাচন কিভাবে ফ্রি, ফেয়ার এন্ড ইনক্লুসিভ করা যায় সেই বিষয়টির প্রতি আপনি ইঙ্গিত করছেন। হ্যাঁ, না ইঙ্গিত না, আমরা তো সেটা নিয়েই আমাদের যে এনার্জি, আমাদের সৃজনশীলতা, এবং এটা করার সময় আমি এইটুকু বুঝি যে যেহেতু 5 জানুয়ারি একটা প্রক্রিয়া সংগঠিত হয়েছে নির্বাচনের, তারপরে এখন আমাদের হাতে একটু আগের চাইতে সময় একটু বেশি পাওয়া গেছে। আমরা শুধু নির্বাচনকালীন সরকার নয়, আরো ব্যাপকতর কিছু বিষয়, যেমন আমাদের নির্বাচনী ইনস্টিটিউশন গুলিকে শক্তিশালী করা, আমাদের উপজেলা স্থানীয় সরকার বলতে যা বোঝায় সেগুলি শক্তিশালী করা, নারীর ক্ষমতায়ন, নারীর রাজনীতিতে অংশগ্রহণ, দুর্নীতির ব্যাপারে আমাদের কি হবে, আমি 2-3টা শব্দ আর বলি, দুর্নীতির ব্যাপারে আমাদের মনোভাব ভবিষ্যতে কি হবে, নির্বাচনে কালো টাকা বা অতি টাকা ব্যবহারের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত আরো স্পষ্টভাবে নিতে পারি কিনা, এরকম আরো অনেক সুশাসন সম্পর্কিত অনেক ইস্যুজ আছে। সেগুলি সহ যদি আমরা একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য একটা কিছু করতে পারি, আমি মনে করি যে আমাদের যে ত্যাগ তিতিক্ষা, আমাদের যা কিছু হারানো, সেটা কিছুটা হলো আমরা সান্ত্বনা পাবো। ডক্টর আসিফ নজরুল, যদি নাইমুল ইসলাম খান অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন, কিন্তু তারপরেও আমাদেরকে আলোচনা করতে হচ্ছে, যেহেতু একটি সংসদের যাত্রা শুরু হয়েছে, সেই সংসদের চিত্রটি কেমন হবে, হয়তো গতানুগতিক নিয়মও বলতে পারেন যে সেই নিয়মে আমাদেরকে আলোচনা শুরু করতে হচ্ছে। তারপরেও বলবো যে বিরোধী দলীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিরোধী বলতে বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উনি বলেছেন যে সংসদকে না বলে সংসহ প্রথম অধিবেশন। মানে আপনি কি মানে আসলে এইটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটাকে মূল্যায়ন করা খুব জরুরি ব্যাপার না, আমি আমার মতো করে বলি। সেটা হচ্ছে, দেখেন, আমরা যদি প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ডেফিনেশন দেখি, আমরা ডিরেক্ট ডেমোক্রেসি থেকে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রে আসছি, সেটা মূল কথা হচ্ছে জনগণের প্রত্যাশা রয়েছে
জনগণ যাকে মনে করছে যে উনি আমার প্রতিনিধি সে সংসদে যাবে। এখন আপনি যতই ছোট করে বলার চেষ্টা করেন এটা নিয়ম রক্ষার নির্বাচন, এটা সংবিধান রক্ষার নির্বাচন, আমাদের বিগার সুশাসন পার্সপেক্টিভ দেখতে হবে, দীর্ঘমেয়াদী দেখতে হবে, এটা আসল সংকটকে এক ধরনের আপনার ডাইলুট করার মানে ইচ্ছা করে হয়তো করছেন কিন্তু ডাইলুটেড হয়ে যায় এখানে। দেখেন মূল কোয়েশ্চেনটা কি, আমাদের এখানে আমরা সবসময় একটা কথা বলতাম যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ভোগ করার সুযোগ পায় 5 বছর পর একবার। বাংলাদেশের মানুষ শাসক দলগুলো যে অনাচার করে, দুর্নীতি করে, অত্যাচার করে, কুশাসন করে সেটার জবাব দেওয়ার সুযোগ পায় একবার। 5 বছরে একবারের ডেমোক্রেসি, এটা নিয়ে আমরা হাহাকার করতাম। 5টা বছর পরে আমরা একবার মাত্র ডেমোক্রেসি ভোগ করার সুযোগ পাই, এটা কি ধরনের ডেমোক্রেসি এটা প্রশ্ন করতাম। সেখান থেকে আমাদের রিগ্রেশনটা যেটা হয়েছে 5 বছর পর যে আমরা একবার গণতন্ত্র ভোগ করার সুযোগ পেতাম সেটাও আওয়ামী লীগ এবার হরণ করেছে। যেই প্রক্রিয়াতে বিএনপি 96-এ হরণ করেছিল, যেই প্রক্রিয়াতে এরশাদ 88-এ হরণ করেছিল, একই প্রক্রিয়াতে বাংলাদেশের ওল্ডেস্ট যে ডেমোক্রেটিক পার্টি যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে আওয়ামী লীগের হাতে ধরে 72-এ সংবিধান রচিত হয়েছে, যেখানে জনগণের ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, তারাই সেই সমস্ত কিছু লঙ্ঘন করেছে। এখন আপনি যদি বলেন দেখেন আগের সংসদের তুলনায় যদি এই সংসদে আপনি তুলনা করেন, এখন আপনি 5 বছর পর পাওয়া ডেমোক্রেসির সুযোগ যদি না থাকে সেটাকে আপনাকে কঠোরভাবে নিন্দা করতে হবে, সেটাকে প্রথম অ্যাড্রেস করতে হবে, বাকি কিছু পরে। এবং আপনি দেখেন স্যার আমাদের বললো, মান্নান স্যার বললো, কারেক্টলি বলেছে এটা সংবিধান রক্ষা নির্বাচন। যদি আওয়ামী লীগের মধ্যে এই অ্যাটিচিউড থাকে, স্যার যেভাবে বললো যে ভাইরে এটা সংবিধান রক্ষা করার জন্য ইলেকশন করছে, আপনারা আসেন বসি আমরা তাড়াতাড়ি একাদশ সংসদ নির্বাচনে আলোচনা করি, ফাইন, তখন আমাদের ডিবেট করার কিছু নাই, আমরা বলতে পারি হ্যাঁ ঠিক আছে সংবিধান রক্ষা নির্বাচন। আপনি খেয়াল করে দেখেন 1996-এ বিএনপি যখন একটা প্রহসনমূলক নির্বাচন করেছিল, যেটাকে আমি বলি এই নির্বাচনের চেয়ে 3 ভাগের 1 ভাগ প্রহসনমূলক বিভিন্ন স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, তখন যারা অংশ নিয়েছিল প্রার্থী তারা এই নির্বাচনের চেয়ে 5 গুণ বেশি ছিল। তখন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল যে প্রার্থীরা, তাদের সংখ্যা ছিল 48, এখন হচ্ছে 153, শিরিন শারমিনের সহ 154 হয়ে গেছে। সমস্ত কিছু বিচারে ওইটা কিন্তু রূপ তো একই, রূপ একই আছে। ধরেন আপনি একজনকে থাপ্পড় মারলেন, জোরে মারলেন, আস্তে মারলেন, থাপ্পড় তো একই, কিন্তু জোরে মারা তো আরো খারাপ নাকি? রূপ একই কিন্তু ডিগ্রি তো ভিন্ন, ডিগ্রিটা তো ভিন্ন, এই কথাটা আলোচনা করতে হবে। এখন ধরেন আমার যে কথাটা সেটা হচ্ছে যে 1996-এ যখন বিএনপি এরকম প্রহসনমূলক নির্বাচন করেছিল, ধরেন দুইটা প্রকৃতি এক, রূপও ধরেন এক, তখন বিএনপি ইলেকশন করে এসে 1.5 মাসের মাথায় তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা ইলেকশন করেছিল, যে ইলেকশনে আওয়ামী লীগ জিতে এসেছিল। বিএনপি 1996-এ ইলেকশনে জেতার পর নাইম ভাই তখন খুবই অ্যাক্টিভ এডিটর ছিল, বিএনপিকে কখনো একবার উচ্চারণ করেছে এই যে নির্বাচন করলাম, আমরা নির্বাচিত হয়েছি, 5 বছর জন্য আমরা ক্ষমতায় থাকবো, করেছিল নাইম ভাই? একবার উচ্চারণ করে নাই। আপনি এরকম একটা প্রহসনমূলক নির্বাচনে জিতে আসার পর আপনি এটা উচ্চারণ করেন কিভাবে যে আমরা ইলেক্টেড হয়েছে, আমরা 5 বছর থাকবো? মাননীয় প্রধানমন্ত্রী এটা বলেন নাই, ওনাকে ধন্যবাদ, কিন্তু যারা ইনফ্লুয়েন্সিয়াল লিডার আছে তারা এটা বলে কিভাবে? এটা যখন বলে তখন স্যার যে বললো যে তাদের নিয়তটা ছিল আচ্ছা আমরা সংবিধান রক্ষা করি, তারপর আমরা একটা অর্থবহ নির্বাচন করব, সেই প্রত্যাশাকে একটা চপেটাঘাত করা হয়। এই চপেটাঘাত করার অধিকার যদি আওয়ামী লীগের নাই, আওয়ামী লীগ যদি মনে করে অধিকার আছে, তাহলে আওয়ামী লীগ গণতান্ত্রিক দল না। কারণ আপনি 5 বছর পর জনগণকে যেই গণতন্ত্র একবার মাত্র ভোগ করার সুযোগ দেন, সেটা আপনি কেড়ে নিবেন, এটা গণতন্ত্র হতে পারে না। এখন এটা কেন হতে পারে না আরো ডিসকাশন আসুক, একদম একটা করে যদি আপনি চান, কেন এটা নৈতিকভাবে অগ্রহণযোগ্য, কেন এটা আইনগতভাবে অগ্রহণযোগ্য, কেন রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য, আমাকে সময় দিন, প্রত্যেকটা ব্যাখ্যা করে দিব। জি প্রফেসর আব্দুল মান্নান। জি ধন্যবাদ। আসলে যেহেতু আসিফ নজরুল আইনের অধ্যাপক, উনি আইনের ভাষায় কথা বলেন এবং হি ইজ ভেরি গুড ইন হিজ আর্গুমেন্টস, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা তার পেশা, আমার কিন্তু পেশা না। আমার পেশা অন্য জিনিস। আমার পেশা এটা না, আমি তো লয়ার না, আপনার লয়ার ট্রেনিং, সুতরাং আপনার কাছে লয়াররা প্রশিক্ষণ পায়, তারা গিয়ে প্র্যাকটিস করে, আপনি হয়তো আদালতে গিয়ে প্র্যাকটিস করেন না। মানে একসাথে অনেকগুলো কথা বলেছেন এবং এই কথাগুলো আমরা কিন্তু প্রতিদিন শুনি যে আওয়ামী লীগ হরণ করেছে, মানে জনগণের অধিকার হরণ করেছে। এটা কিভাবে করলো এটা আমার কাছে বোধগম্য না, কিন্তু এটা যদি আমি বলি আবার ডক্টর আসিফ নজরুল এটা একটা উত্তর দিবেন আমি জানি। কেয়ারটেকার বাতিল করার মাধ্যমে, কেয়ারটেকার আওয়ামী লীগ বাতিল করেনি, কেয়ারটেকার বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত, সেখানে সরকার কোনো পার্টি ছিল না। যে বিতর্কে সবসময় আসছে সেটা 2 বার অন্তত করা যেতে পারে, একটা অবজারভেশন দিয়েছিল। 2 বার কথাটা শুনে, এখানে তর্কিত বিষয় ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, কেয়ারটেকার সিস্টেমটা, নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সিস্টেমটা সংবিধান পরিপন্থী কিনা, এটাই ছিল তর্কিত বিষয়। এবং আমার কাছে জাজমেন্টটা আছে, সেই জাজমেন্টে পরিষ্কার লেখা আছে এটি সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী।
দুইবারের কথা যেটি বলা আছে এটি হচ্ছে একটা অবজারভেশন। এটা আসিফ নজরুল হয়তো হি হ্যাজ মেবি তার কাছে ভিন্ন ব্যাখ্যা থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। ওখানে এটা ছিল এটি সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী। সুতরাং যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এই তত্ত্বাবধায়ক সরকারের মতন একটি অনির্বাচিত ব্যক্তিদের হাতে দেশের আমি 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 একটু মনে করি যে আপনার কথা মাঝখানে একটু ইন্টারফেয়ার করি। আদালত তো অবজারভেশন দিয়েছিল বা আপনি যে কথাগুলো বলেছেন অবশ্যই সেটির সঙ্গে আমরা সবাই একমত, কিন্তু আবার সংবিধান সংশোধন যে কমিটি ছিল আমরা যত জানি সেখানে আমার কথাটা আমি শেষ করি। সেই আদালত বলেছে, দুইবারের কথা যেটা বলেছেন, যদি সংসদ চায়, হ্যাঁ এটি বলেছেন। আর হচ্ছে এবং অবশ্যই আপনাকে বলবেন যদি সংসদ চায়। দ্বিতীয়ত হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকার বরঞ্চ যে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা গঠিত হবে। এটা একটা অবজারভেশন। এটি যদি চায়, সংসদ চায় নাই, এটা আমার কিছু বলার নাই। তারপরেও কিন্তু আওয়ামী লীগ এই সদ্য যেটি সংসদ চলে গেল, নবম সংসদ, তখন বলেছিল আসুন আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি, সেখানে আপনারা যে কয়জন আপনারা বিরোধী দল যে কয়জন মন্ত্রিসভায় সদস্য দিতে চান সেটা আপনারা দিতে পারেন, কিন্তু আমরা কোন অনির্বাচিত সরকারের একজন ব্যক্তির হাতে আমরা একদিনের জন্য ক্ষমতাটা দিব না। এটা ছিল একটা গণতন্ত্রের স্পিরিট। হ্যাঁ, সেখানে আমরা শুধু আওয়ামী লীগকে দোষারোপ করব আর অন্য কাউকে আমরা দায় দায়িত্ব ভাগী করব না, এটা আমার কাছে আনফেয়ার মনে হয়। সুতরাং আমাকে যদি একদম নির্মোহভাবে বলতে বলেন, আমি বলবো যে বিএনপির উচিত ছিল এই সুযোগটা গ্রহণ করা। আমি এই জায়গাটা একটু মিউজিক্যাল চেয়ারের মতো একজন শোনেন, আমি স্যারের প্রতি, স্যারের লেখার আমি ভক্ত, স্যারের গভীর পাণ্ডিত্য আছে অনেক বিষয়, কিন্তু স্যার সম্ভবত লয়ের ব্যাপার একটু সামান্য হলেও হয়তো আপনার চেয়ে আমার বেশি আগ্রহ আছে যদি আমি পড়ি। অবশ্যই স্যার, এই আদালতের এই ব্যাখ্যাটা হয়েছে কি স্যার, এখানে বহু লোক আসে এসে বানানো ব্যাখ্যা দেয়, হয়তো তাদের কারো কারো ব্যাখ্যা আপনি শুনেছেন, কারণ আপনি যেরকম পড়াশোনা করেন আপনার এরকম এই ব্যাখ্যাটায় আপনার ভুল হওয়ার কথা না। আদালত এটা বলে নাই। আদালত যেটা বলেছে সেটা হচ্ছে জনগণের নিরাপত্তার স্বার্থে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আগামী 2 ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের অধীনে হয়ে যেতে পারে। থার্ড ক্লজে বলেছে তবে এই সরকারের প্রধান হিসাবে বিদায়ী প্রধান বিচারপতি থাকবেন কিনা এটা একটা বিতর্কিত বিষয়, এই ব্যাপারে সংসদ চাইলে পরিবর্তন করতে পারে। ওই আগের ক্লজটা 2বার ইলেকশনরা সংসদের ব্যাপারে কিছু বলে নাই স্যার। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে স্যার, আওয়ামী লীগ কেন হরণ করেছে বলেছি, আমি কিন্তু আপনার সাথে একমত। বিএনপি যদি সুযোগটা গ্রহণ করতো, বিএনপি যদি ইলেকশনে আসতো, তাহলে আপনার হয়তো এটা খুবই উৎসব মুখর পার্টিসিপেটেড একটা ইলেকশন হতে পারত। হ্যাঁ, কিন্তু স্যার যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস 2012 সন থেকে 13 সন থেকে শুরু হয়, তাহলে আপনার কথা 100% কারেক্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস স্যার 212-13 থেকে শুরু হয় নাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আমরা এই দুইটা দলের পারস্পরিক সম্পর্ক দেখি, তাহলে 90-এর পরবর্তী সন থেকেও যদি আমরা ধরি, 90-এর পরবর্তীতে 1996-এ যেই কারণে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা যেই কারণে যে কারণ দেখে উনি বলেছিলেন যে তখনও খালেদা জিয়া বলেছিল আমরা একটা সর্বদলীয় সরকার করি, আপনারা 5 জন মন্ত্রী, আমরা 5 জন মন্ত্রী, এই সরকারের প্রধান থাকবেন খালেদা জিয়া। তখন একটা কারণেই আওয়ামী লীগ বারবার বলেছিল যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার কাঠামো এমন ধরনের যেখানে সকল ক্ষমতা একজনের কাছে থাকে, প্রধানমন্ত্রীর কাছে। এটা স্যার আপনিও নিজেও জানেন। ফলে বেগম খালেদা জিয়া এই সর্বদলীয় সরকার যদি প্রধান থাকে তাহলে এটা ফেয়ার ইলেকশন হবে না। এই ইতিহাসটা যদি না থাকতো স্যার, তাহলে আমি আপনার সাথে 100% একমত হতাম। তাহলে আমরা এটা বলি, আমি একটা আপনার সাথে একটা জানতে চাই স্যার বিনয়ের সাথে। এখন যখন বিএনপির লোকদেরকে আমরা বলি, খুব সমালোচনা করে মাঝে মাঝে কেন ইলেকশন অংশ নেননি, তারা যখন একটা কথা বলে যে যেই যুক্তিতে শেখ হাসিনা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী মেনে ইলেকশনে যায় নাই, একই যুক্তিতে খালেদা জিয়া যায় নাই, ওইটা যদি কারেক্ট হয় এটা ইনকারেক্ট কেন? এটা স্যার উত্তর কি দিব স্যার বলেন তো স্যার? এরও যখন বলে ওইটা যদি কারেক্ট হয়, ওইখানে যদি শেখ হাসিনার স্ট্যান্ড কারেক্ট থাকে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থা বিএনপির অধীনে ইলেকশনে যাবো না, তাহলে এখানে বেগম খালেদা জিয়ার অবস্থান যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থা আমরা ইলেকশনে যাবো না, এটা কারেক্ট না কেন স্যার? সময়ের সাথে সাথে পরিবর্তন কেন হবে? কারেক্ট না এই জন্য এটা এখন একটা পাল্টাপাল্টির ব্যাপার হয়ে গেল। জি স্যার, এক্স্যাক্টলি এটাই তো পলিটিক্যাল কালচার। এক্স্যাক্টলি স্যার। এখন আপনি যে কথাটা বলছেন, জি হ্যাঁ, আমি জাজমেন্টের অংশ বিশেষ স্যার, আপনি কি সংক্ষিপ্ত রায় পড়ছেন নাকি পুরা রায়? না, আমি পুরা রায় তো পড়ার এখানে সময় নেই। সংক্ষিপ্ত রায় 3টা আদেশ ছিল স্যার। আমি জাস্ট অবজারভেশনটা করছি। আমার ভুল হলে আপনি মূল রায়ের অংশ আপনি সংক্ষিপ্ত করতে হবে। হ্যাঁ, এখানে
ল্যাটিম ম্যাক্সিম যেটি ডক্ট্রিন অফ নেসিটির কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক ব্যবস্থায় বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা যেটা আপনি বললেন, হ্যাঁ, যে তাদেরকে বাদ দিতে বলেছে। বরঞ্চ তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র জনগণের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণ দ্বারা গঠিত হইতে পারে, কারণ জনগণের সার্বভৌমত্ব, ক্ষমতায়ন, গণতন্ত্র ও প্রজাতান্ত্রিকতা, বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের বেসিক স্ট্রাকচার এবং এর আয় উক্ত বিষয়গুলোর উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। উপরে বর্ণিত নির্বাচন কমিশনের ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকার আমলেও বহাল থাকে, এটা একটা ভিন্ন জিনিস। হ্যাঁ, সুতরাং আপনি পুরো রায়ের অংশ পড়েছেন। আমি রায়ের এটা নিয়ে বিতর্ক অবশ্যই আছে বা আমরা জানি। একটা কথা বলি শুধু, নট নেসেসারিলি লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমি আপনার এই বক্তব্যটা অর্ডার অফ দি কোর্ট, এটা মূল রায় স্যার, অর্ডার অফ দি কোর্ট যেটি আপনি জানেন ভালো, এটি ইংরেজিতে দেওয়া আবার বাংলাতে দেওয়া আছে। সেখানে যে তর্কিত বিষয়, যে সেই বিষয়টিতে বলা আছে যে যে তত্ত্বাবধায়ক সরকার এটি সম্পূর্ণভাবে আল্ট্রা ভাইরাস অব দি কনস্টিটিউশন, সুতরাং এবং বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে বলে আল্ট্রা ভাইরাস, যে জিনিসটি বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে, চলবে, ঘন্টা পর ঘন্টা চললেও। একটা জিনিস আমি ক্লিয়ার করতে চান, স্যার যেটা পড়েছে এটা হচ্ছে বড় মূল রায়টা। উনি যখন সংক্ষিপ্ত আদেশ দিয়েছিলেন, সংক্ষিপ্ত আদেশ যাওয়ার পরপরই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, এটার জন্য আওয়ামী লীগ ওয়েট করে নাই। সংক্ষিপ্ত আদেশে ক্যাটাগরিক্যালি বলা ছিল পরবর্তী দুটা নির্বাচন আমি দায়িত্ব নিয়ে বললাম। উনি যে মূল রায় দিয়েছেন এটাতে এত পরস্পর বিরোধী, উনি বেসিক সেটা অন্য জিনিস না, এটা বুঝাই যায় না। সংক্ষিপ্ত আদেশের যেই ক্লজের পরপরই আওয়ামী লীগ এটা করেছিল, ওখানে ক্যাটাগরিক্যালি বলা ছিল পরবর্তী দুটা ইলেকশন এই গ্রাউন্ডে করা যেতে পারে। আপনি স্যার পরে হয়তো ওইখানেই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে প্রশ্নটি প্রফেসর আব্দুল মান্নানের কাছে ছিল, সেটা হচ্ছে যে আদালতের পর্যবেক্ষণ বা রায় যেটা বলি না কেন আমরা, সেটা পরে যে সংবিধান সংশোধন কমিটি হয়েছিল সেখানেও কিন্তু 14 জন, আমরা যতদূর জানি 14 জন বিপক্ষে মত দিয়েছিল তত্ত্বাবধায়ক বিষয়টি উঠে দেওয়ার বিপক্ষে, তত্ত্বাবধায়কের পক্ষে মত দিয়েছিল 14 জন। তো এর পরেও কি মানে এটি কি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হয়নি? না, আমি আমার মতো বলি। আমি যতটুকু বাংলা বুঝি, আমি এখানে ডিফার করতে হচ্ছে স্যার আপনার। এখানে মূল অর্ডারটা কিন্তু বলছে যে এটা কিন্তু মানে এটা হলো মানে ইলাবোরেট রায়টা যেটা, সেখান থেকে এই ল্যাটিন ম্যাক্সিমের কথা বলা হচ্ছে 1996 এই আইনটা অবৈধ হওয়া সত্ত্বেও আগামী 10ম ও একাদশ সর্বোচ্চ এই দুটি সাধারণ নির্বাচন জাতীয় সংসদের বিবেচনা অনুসারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হইতে পারে। এটাই তো এটাই তো, এটা হলে তো কোনো অসুবিধা নাই। এটা বলছেন না, এই অনুষ্ঠান কিন্তু রেকর্ড হচ্ছে, প্রচারিত হচ্ছে। আমি বলছি যে না, এখানে যেটা হচ্ছে যে উনি বলেছেন, রায় বলেছেন যে সংসদ একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম করতে পারবে, সেটা কিরকম হবে এটা এখানে নির্দেশিত না, এই অংশে না। আমি আসছি, তবে বলে শুধু কন্ডিশন দিয়েছিল একটা, সেটা হচ্ছে এক, জাতীয় সংসদ এই বিবেচনার মধ্যে যেন বিচারপতিদের রাখা না হয়। তারপরে কিন্তু শব্দটা বরঞ্চ যখন বলা হয়, আমি যতটুকু ভাষা বুঝি, এটা একটা সাজেশন। এটা কিন্তু আগের অংশটা না করে এটা করতে পারো, এই পুরো জিনিসটাই সাজেশন না, পুরো জিনিস সাজেশন না, এটা রায় হচ্ছে ওই শর্ট অর্ডার, যেটা শর্ট অর্ডার রায়, এটা নিয়ে আলোচনা না। এইটা আমি আমার বাংলা জ্ঞানে বলছি যে পরেরটা হলো বরঞ্চ বলছে কি, যে এই বিচারপতিদের না নিতে অনুরোধ করে বরঞ্চ সংসদের সদস্যদের মধ্যে নির্বাচিতদের দিয়ে করা যায় কিনা। না, আমার পয়েন্ট কিন্তু এই জায়গাটা। এখন আমরা যতদূর জানি, অনির্বাচিত কারো ভাই আমার শেষ করতে দেন, আমরা যতদূর জানি বিতর্ক কিন্তু শেষে গিয়ে ঠেকেছিল যে শেখ হাসিনার নেতৃত্বে একটা মানে ইন্টারিম গভর্নমেন্ট হবে কি হবে, অথবা ওনাকে ছাড়া অন্য নির্বাচিত দিয়ে। আমরা যেটা শুনেছি যে বিএনপি সহ ওনারা শেখ হাসিনা যদি নেতৃত্ব না দেন তাহলে তারা রাজি ছিলেন। তো সেই ক্ষেত্রে কিন্তু এই জাজমেন্টের সাথে ওইটা যায়, কারণ জাজমেন্টে কিংবা সংবিধানে
প্রধানমন্ত্রী কে হবেন এটা নির্ধারিত থাকে না। সো আমার যেটা মনে হয়, আমি আসলে এই কারণে আমি যে কারণে বলছিলাম যে এই আলোচনাগুলো এখন আমরা এইরকম আলোচনাটা খুব প্রভোকেটিভ হয়ে যায়। আমরা যদি ডিটেলে যাই, এটা কোনো একটা অংশ এর পক্ষে যাচ্ছে, কোনো একটা অংশ ওর বিপক্ষে যাচ্ছে। আমি যেটা মনে করি না খান, যে বিএনপি যে দাবিটি করেছিল যে প্রধানমন্ত্রী তার পদে না থেকে যদি অন্য কাউকে সংসদ সদস্যদের ভিতর থেকে যদি এরকম একটা নির্বাচনকারী সরকার গঠন করা হয়, কিন্তু সেটা হচ্ছে রায়ের সাথে সঙ্গতিপূর্ণ ছিল, 100% সঙ্গতিপূর্ণ ছিল, 100% সঙ্গতিপূর্ণ ছিল। কিন্তু আমি আবার বলি, সংবিধানে কিন্তু মানে এখানে অন্য কথা। আমি যদি আওয়ামী লীগ করি, আমি কিন্তু নেসেসারিলি বলবো যে আমরা আমার নেতৃত্বে চাই, এটা আওয়ামী লীগের দাবি। এখন এইখানেই আমাদের রাজনৈতিক সংকটের সমাধান হচ্ছে। বিএনপির আমলে যেটা হয়েছিল, বিএনপি যখন আন্দোলনের একটা চাপ দেখলো, তারা এটা মেনে নিল, মেনে নিয়ে নির্বাচনটা করলোই, আগেও ঘোষণা দিল যে নির্বাচনটা হবে, এই কারণে পরে আমরা ছেড়ে দিব, তারা সেটা করলো। এখন এটাকে ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে রাজনৈতিক চাপে বা আন্দোলনের মুখে তারা সাহস করে নাই, আর এখন আওয়ামী লীগ সাহস করছে। এখন এই সাহস রাজনৈতিক কৌশলের নানান দিক আবার বিশ্লেষণ করা যেতে পারে। আমি এখন যেটা মনে করি যে আসলে আমরা সকলে এই কনফ্রন্টেশনাল কথাগুলো কম আলোচনা করে, আমার যেটা মনে হয় যে এই মুহূর্ত থেকে যদি আমরা আমাদের শ্রম এবং সৃজনশীলতা দুটোই ব্যয় করি, যে কিভাবে প্রকৃত পক্ষে যে নির্বাচনটা মানুষকে গণতান্ত্রিক অধিকার দেয়, মানে মানুষ ওই যে 5 বছরে একবার অন্তত গণতন্ত্রটা প্র্যাকটিস করে, সেটা নিশ্চিত করা। সঙ্গে হাতে যেহেতু সময় পাওয়া গেছে, সেই একই ব্যাপার আসিফ নজরুল যেটা জোর দিলেন যে শুধু 5 বছরে একদিনের গণতন্ত্রের জন্য তো আমরা হতাশা ব্যক্ত করতাম, তো আমাদের ওই হতাশা থেকেও কিছুটা দূর করার মতো কোন অগ্রগতি আমরা ইন দি মিন টাইম করতে পারি কিনা। আমার মনে হয় আমরা যদি সকলে ওই দিকে যাই, নইলে কি হয়, এই টক শোতে অলমোস্ট প্রসঙ্গগুলি এইভাবে তুলবো, আসিফ নজরুল, মান্নান স্যার, আমরা পরস্পরের সাথে বিতর্ক করব, কিন্তু আমাদের ইস্যুস গুলি মানে সামনের দিকে নিয়ে যাওয়ার মতো। আপনার কাছে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, যদিও পুরনো প্রশ্ন, তারপরেও যেহেতু আলোচনা প্রাসঙ্গিকভাবে আসছে, যে তত্ত্বাবধায়কের প্রশ্নটি আসছে যে নির্বাচনের মধ্য দিয়েই করতে হবে, বা আদালতের কথা বলা হচ্ছে যে 2 বার করা যেতে পারে, কিন্তু বলা হচ্ছে যে এখনই কেন 2 বার তো করা, কিন্তু এটা তো কোথাও না কোথাও গিয়ে শেষ হওয়া লাগতো, তত্ত্বাবধায়কটা চিরজীবনের জন্য নয়, সেটির সমাধান কিভাবে হতো? সেটা আপনি এখন আদালতের রায় মানবেন নাকি রায় ছাড়া করবেন? রায় ছাড়া করলে 2 টাইমে দেখেন। আমি একটা কথা বলি, আমি নাইমের সাথে একমত। যদি এটা টেলিভিশনের সামনে না হতো, আমি যদি মান্নান স্যারের সাথে আলাপ করতাম, মান্নান স্যার যদি আমার সাথে আলাপ করতাম, আমরা কিসে এগ্রি করতাম? আমরা বলতাম যে এই ইলেকশনটা প্রত্যাশিত ইলেকশন না, আমরা একটা প্রচন্ড পার্টিসিপেটরি ইলেকশন চাই। সেই জন্য আমার এই রায়ও এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ 2টা দলের মধ্যে বিরোধ হচ্ছে একটা ছোট জায়গাতে, সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকারে প্রধান কে থাকবেন, এটা ছাড়া কিন্তু স্যার ওই সংসদ সদস্যরা থাকবেন, কোনো কিছু নিয়ে ডিবেট ছিল না। এখানে যদি আপনি একটা জিনিস রিজলভ করতে চান, নাইম ভাই যেটা বলেছে, সুশাসনের বিরোধের সাথেও সংগতিপূর্ণ, যে আমাদের দেশের কনস্টিটিউশনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকুন আর খালেদা জিয়া থাকুন, এরশাদ থাকুন, আমাদের দেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে এটা পৃথিবীর কোনো দেশে নাই। আপনাকে 3টা এক্সাম্পল দেই। ভারতে জরুরি অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শক্রমে, বাংলাদেশ হচ্ছে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে। ভারতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানে মন্ত্রিসভার পরামর্শে কাজ করবে, আমাদের এখানে শুধু প্রধানমন্ত্রীর পরামর্শে। ভারতে রাষ্ট্রপতি ইচ্ছা করলে কোনো একটা ডিসিশন পাঠালো, আইন পাঠালো, একটা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারে, আমাদের এখানে ফেরত পাঠানোর কোনো সিস্টেম নাই। একবার করতে পারে না, উনি সম্মতি না দিতে পারে স্যার, সম্মতি না দিলে ওটা আবার 7 দিনের মধ্যে আবার পাঠাবে, সম্মতি দিল না, কিন্তু ওই রকম অ্যাথরিটি গদিতে নাই। আমার কথা হচ্ছে কি, এই যে একটা চান্স আসলো, দেখেন প্রধানমন্ত্রী এত ক্ষমতা কেন থাকবেন? এটা তো সংসদীয় সরকারের ব্যবস্থা, এটা তো আপনার রাষ্ট্রপতি শাসিত সরকারের ব্যবস্থা না। আজকে বিএনপির আমলে বিএনপি যে একটা চালাকি করেছিল, যে একটা অসৎ চালাকি করেছিল, যেটা ফল তারা আজকে ভোগ করছে। যখন রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার এসেছিলাম, বিএনপির একটা গুড জেস্টার ছিল, বিরোধী দলের দাবি মেনে নিয়ে তারা 12তম সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা কায়েম করেছিল। কিন্তু তারা আগের রাষ্ট্রপতির কাছে যে ক্ষমতা ছিল, এরশাদের কাছে বা জিয়ার কাছে, সেটা সরাসরি প্রধানমন্ত্রীর হাতে নিয়ে আসছে। এখন আমরা এই দাবিটা তো আমরা করতে পারি শুধু নির্বাচনকালীন সময় না, আপনি যদি দায়ী করা দরকার নাই, এটার জন্য দায়ী আওয়ামী লীগ বিএনপি দুইটাই, কারণ আওয়ামী লীগ তো মেনে নিয়েছে। আওয়ামী লীগ যে 2/3 মেজরিটি ছিল, তারা তো ওই জায়গাটা কাজ করে নাই, এই জায়গাটা কাজ করা দরকার। সুরঞ্জিত সেনগুপ্তদের মতো লোকরাও বহুবার বলেছেন, বহুবার কাজ করে নাই। 2/3 মেজর, কিন্তু এটা তো বিএনপিও তুলতে পারতো, তাও তোলেনি। হ্যাঁ, 2 দলই তো, এটা তো বললাম। এখন কি করা দরকার? এখন যদি আপনি এই জায়গাটা আসেন, আচ্ছা ঠিক আছে, আমরা একটা ডিভাইস বের করি যে নির্বাচনকালীন সরকারে
সকল ক্ষমতা যেন প্রধানমন্ত্রীর হাতে না থাকে। এট দ্য সেম টাইম নির্বাচন যখন চলবে না, নর্মাল সিচুয়েশনেও একটা প্রধানমন্ত্রীর কাছে এত ক্ষমতা থাকা উচিত না। পৃথিবীর কোন দেশে এক্সাম্পল নাই। যেসব দেশের উদাহরণ, আমাদের এই অঞ্চলে সবচেয়ে ডেমোক্রেটিক কনস্টিটিউশন হচ্ছে ইন্ডিয়ার উদাহরণ তো আমাদের নেওয়া দরকার। আমাদের এই অঞ্চলে কম্পারেটিভলি ডেমোক্রেটিক কনস্টিটিউশন শ্রীলঙ্কার ছিল। দুইটা এক্সাম্পল যদি দেখেন, প্রধানমন্ত্রীর কাছে এত ক্ষমতা থাকে না। এই জায়গাটা যদি আপনি নিষ্পত্তি করেন, তাহলে এই রায়ের ব্যাখ্যা এত মারামারি দরকার নাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি আপনাকে বলি, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে এই জিনিসটা এগ্রি করতে হবে যে এই রকম একটা সংসদ, যেই সংসদের আদৌ জনপ্রতিনিধিত্ব আছে নাকি, স্যারের কথা বলতে সেটাকে শুধুমাত্র নিয়ম রক্ষা বা সংবিধান এই জায়গাতে আমার একটা প্রশ্ন রয়েছে আব্দুল মান্নানের কাছে, যে বলা হচ্ছে যে প্রশ্নটি উঠেছে তত্ত্বাবধায়ক নিয়ে, যে অনির্বাচিত নিয়ে কোন নির্বাচনী সরকার নয়, কিন্তু যে 153 জন নির্বাচিত হয়ে এলেন বিনা প্রতিনিধিত্বে, তারা কিভাবে জনগণের ভোটে নির্বাচিত, এই প্রশ্নটি থাকবে। তার আগে একজন দর্শক ফোনে রয়েছেন, আমি ফোনটি নিয়ে আসছি। হ্যালো হ্যালো, জি বলুন। আমি প্রফেসর মান্নান সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমি খুব খুশি হব যদি উনি সরাসরি উত্তর দেন। সেটা হলো, তর্কের খাতিরে যদি ধরেও নেই যে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সমূলে উৎপাটন করে দিয়েছে, এখানে কোনোভাবে এটা আর ফিরিয়ে আনা যাবে না। সুপ্রিম কোর্টের কোন আদেশ যদি বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার বা ইচ্ছার বিরুদ্ধে যায়, তাহলে জনগণকে কি সেটা মানতে হবে? আমাদের সামনে একটা নজির আছে যে সুপ্রিম কোর্ট কোনো এক সময় আমাদের কোনো একজন জাতীয় নেত্রীকে রং হেডেড বলে রায় দিয়েছিল। আমরা কি জাতি হিসাবে সেটা মেনে নিয়েছিলাম? সেটা মেনে নিইনি। সুপ্রিম কোর্টের আদর্শ যে গণ আকাঙ্ক্ষার বিপক্ষে যায়, ওই রায়টি কিন্তু সেরকম একটি দৃষ্টান্ত ছিল। তাহলে এখন যে রায়টা দিয়েছে, যেটার বিরুদ্ধে দেশের প্রায় 80% বেশি মানুষ অবস্থান নিয়েছে, একাধিক জরিপে এসেছে যে মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায়, আমাদেরকে সেটা মানতে হবে কেন? ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ওইটার জবাব চান? জবাব ছোট করে দিতেন এবং আমার এই প্রশ্নটির জবাব। ওকে, প্রথমে ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি একটি কথা বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় মানতে আমরা বাধ্য কিনা। এখন আইন আদালত নিয়ে কথা বলতে একটু আমি শঙ্কিত, সবাই বিব্রত বোধ করে, কারণ বোঝা যাবে না কখনো আমাকে আবার কন্টেম্পট অফ কোর্ট বলে একটা আমার বিরুদ্ধে মামলা কেউ টুকে দিতে পারে। প্রথম কথা হচ্ছে, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে যেটা বুঝি যে আইনকে যদি আমরা মানি, আদালতকে যদি আইন আদালতকে মানি, সুপ্রিম কোর্ট মানে দেশের সর্বোচ্চ আদালত, সে আদালত যদি কোনো আইন কোনো নির্দেশ দেয় বা কোনো রায় দেয়, সেটাই আমরা মানতে বাধ্য। সেটা যদি আমরা না মানি, তাহলে আমাদের কন্টেম্পট হতে পারে, আমাদের আইনের বিরুদ্ধে আমাদের অবস্থান হিসাবে এটা গণ্য করা হতে পারে। উনি বলেছেন যে একজন নেত্রীর ব্যাপারে রং হেডেড আদালত বলেছেন। এটা উনি নাম না বললে উনি শেখ হাসিনার ব্যাপারে রং হেডেড বলেছেন। এটি কিন্তু কোনো রায় ছিল না, সুপ্রিম কোর্টের একটা মন্তব্য ছিল। ওনার হয়তো একটু বোঝার ভুল হয়েছে, এটা কোনো রায় ছিল না। সুতরাং এই রং হেডেড, এটা আমি আতিফ নজরুল এটা কোনো রায়ের ব্যাপার না, এটি যে জায়গার সম্পর্কে বলতে পারে। হ্যাঁ, আর যে কথাগুলো নিয়ে আমরা প্রতিদিন বলছি, সেই তত্ত্বাবধায়ক আমার যে প্রশ্নটি, আমার প্রশ্নটি কি ছিল জানি, যে কোন অনির্বাচিত কারোর দ্বারা নির্বাচনকারী সরকার বা তত্ত্বাবধায়ক গঠিত হবে না। আজকে যে সংসদ বসেছে, এখন কথা হচ্ছে আপনি সংসদ নির্বাচন মানে জাতীয় সংসদ নির্বাচন বলেন আর স্কুল কমিটি নির্বাচন বলেন, তার একটি কাঠামো আছে, স্ট্রাকচার আছে কিভাবে হবে। একজন আপনার নমিনেশন ফাইল করবেন, কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে, কেউ করবে না, ইটস আপ টু ইউ। এটা কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা না করেন, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে গণ্য করা হবে। সুতরাং এটি একটা রেওয়াজ, এটা যেই নির্বাচনে হবে হোক না কেন, এটাই হচ্ছে প্রক্রিয়া। এখন আগে আসিফ নজরুল বলেছেন যে আমার ফিগারটা মনে ছিল না, উনি বলেছেন যে 48 জন সেই 96 15ই ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়েছিল। 48 জন হোক আর 4 জন হোক আর 153 জন হোক, এটা হচ্ছে প্রসেসটা ফলো করেছিল। 48 জনের বেলাও যেটা সত্য, 153 জন 154 জনের বেলাও সত্য, প্রসেসটি ফলো করা হয়েছিল। সেখানে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। এবং 48 জনের বেলায় যেটি সত্য, যে সেখানে তারা ডামি প্রার্থী দিয়ে এটা প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারতেন। 153 জনের বেলায় ডামি প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারতেন। সুতরাং এটা দেন নাই, দিলে হতো কি এটা নিয়ে আরো সমালোচনা হতো। 48 জনের বেলাও দেওয়া হয় নাই, 153 জন বা 154 জনের বেলাও দেওয়া হয় নাই। দামি প্রার্থী দিতে কোনো সমস্যা নাই। এটা আমরা এই যে বাকি 147 জন বা 146 জন যে প্রার্থী হলো, এখানে প্রচুর ক্যান্ডিডেট আছে। আমার এলাকায় আমাকে ভোট দিতে হয়েছে, আমার এলাকায় ক্যান্ডিডেট আমি কখনো চিনি না তাকে। এরা দামি ক্যান্ডিডেট না নিচ থেকে দাঁড়িয়ে আমি ঠিক জানি না,
কিন্তু ক্যান্ডিডেট ছিল, এর নির্বাচন হতো। সেখানে যদি কেউ নির্বাচন না করতো তাহলে নির্বাচন উনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেন। সুতরাং নির্বাচন প্রসেসটা ফলো করা হয়েছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি শেষ করে নেই, 153টা আসনে প্রতিদ্বন্দ্বী দেওয়ার ব্যাপারে কারো কোনো বাধা ছিল না, দেয় নাই সেটা অন্য জিনিস, সেটা নিয়ে আমরা সারাদিন তর্ক করতে পারি। আমি আসিফ নজরুলকে একটা কথার জন্য ধন্যবাদ জানাতে চাই, সেটা হচ্ছে উনি প্রধানমন্ত্রীর ক্ষমতা। এটা আমি 100 বার, আমি বহুবার বলেছি, প্রধানমন্ত্রীর ক্ষমতাকে বাংলাদেশে যেভাবে সাংবিধানিক ভাবে এত কঠিন করা, এত মানে শক্তিশালী করা হয়েছে, সেটিকে যদি আমরা অন্তত সারা ওই 5 বছর মেয়াদে না হোক, নির্বাচনকালীন সময় যদি প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে আমরা কিছুটা কমিয়ে আনি, তাহলে কিন্তু আমরা অনেক সমস্যা। আপনাকে অনেক ধন্যবাদ দেওয়ার সময় যদি আসেন, যেহেতু প্রোগ্রাম এখন শেষ নয়, আমাদের একটা বিরতি যেতে হচ্ছে। বিরতি পরে আমরা সাংবাদিক নাইমুল ইসলামের কথা শুনবো। দর্শক, একটা বিরতি পরে খুব শীঘ্রই ফিরছি। নাইমুল ইসলাম খান, বিরতি যাওয়ার আগে আপনার কাছে আসিফ নজরুল বলুক, বলতে পারেন। আমি একটা জিনিস মনে করি কি, একটা জিনিস আমাদের পিন পয়েন্ট করা দরকার। স্যার যেটা বলে ঠিক আছে, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, বিপক্ষে কেউ দাঁড়ায়নি। এখন আমার তো এই উত্তরটা খুঁজতে হবে, বাংলাদেশে একটা আজিমপুর স্কুলে অভিভাবক পরিষদের নির্বাচন হলে একটা পদে 10 জন দাঁড়ায় যায়, ঘোড়ার গাড়ি নিয়ে মিছিল করে, সংসদ নির্বাচনে কেন দাঁড়ালো না? এখানেই তো আমার রাজনৈতিক সংকটটা দেখতে হবে, যেখানে কি কি প্রসেস কাজ করেছে, পুরো প্রক্রিয়াটা এমন ভাবে সাজানো হয়েছে কিনা যেখানে কেউ ইলেকশন করতে কনফিডেন্স ফিল করে নাই, আগ্রহী বোধ করে নাই। তো এইগুলি পুরনো আলোচনা এই কারণে প্রয়োজন। ধরেন আমি আজকে আরো একটা জিনিস এগ্রি করলো যে আমাদের নির্বাচনকালীন সময় অন্তত প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে একটা ট্রুলি সর্বদলীয় বা অন্তর্বর্তীকালীন সরকার করা যায়। আমি বহুবার বলেছে। এখন এটা যদি আমরা এগ্রি করি, সেকেন্ড যে পয়েন্ট আমাদের এগ্রিমেন্টে আসতে হবে সেটা হচ্ছে এই ধরনের একটা সংসদ, এটা যতদিন এই দেশে থাকবে ততদিন এটা গণতান্ত্রিক প্রত্যাশা, গণতান্ত্রিক সংস্কৃতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য চরম অপমানজনক এবং অবমাননাজনক একটা বিষয় হবে। কাজে যত তাড়াতাড়ি সম্ভব একাদশ সংসদের আলোচনা ওই ধরনের একটা সরকারের অধীনে করার ব্যাপারে অর্থবহ সংলাপ শুরু করতে হবে। তাহলে আমরা এই ইলেকশনটা নির্বাচন মানে সংবিধান রক্ষা করার জন্য বা নিয়ম রক্ষা করার জন্য এইভাবে আমরা এক্সেপ্ট করে নিতে পারবো। সাংবাদিক নাইমুল ইসলাম খান, যদি আসিফ নজরুল বলেছেন, অবশ্যই হয়তো সবাই একমত হবে যে একটি ভালো নির্বাচনের দিকে যাওয়া, কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে তো সংসদ চলছে, আমরা কি এখন ওদিকে যাব না? যে এই সংসদ যে কদিন থাকুক তার প্রকৃতি বা রূপ বা রস গন্ধ আমরা সেই আমাদের আস্বাদন আমরা খুব ভালোভাবেই পেতে চাই। আমি আবারও বলি যে এই পার্লামেন্টটা এক ধরনের ফাংশন তো থাকবেই, কিন্তু আমাদের রাজনৈতিক সমস্যা বলতে যেটা, সেটা কিন্তু বিয়ন্ড দিস পার্লামেন্ট। এখন আরো ধরেন এই 5 জানুয়ারি নির্বাচনের আগে সব সময় বলা যেত যে বিএনপি পার্লামেন্টে এসে বলুক, কারণ পার্লামেন্টই হচ্ছে সকল মানে কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, কেন্দ্রস্থল। কিন্তু এখন কিন্তু সেটা বলা যাবে না। সুতরাং এখন আমাদের জাতীয় রাজনীতির যে সমাধান, সেটা আর পার্লামেন্টের ভিতরে যদিও আইন সংশোধনের মাধ্যমে হয়, কিন্তু এটা মানে আমি যেটা সংসদের বাইরে একটা সংলাপ সমঝোতার ভিতর দিয়ে করতে হবে। আমি এই জন্যই মনে করি যে আমাদের সৃজনশীলতা, মেধা, আমাদের সকল বিদ্যা বুদ্ধি এখন ওই দিকেই প্রধানত ব্যয় করা উচিত। আপনার শেষ মন্তব্য? আমার শেষ মন্তব্য আর কি, আমরা 5 বছর, একটা সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়, সেটা 5 বছর থাকবে না, 5 মাস থাকবে না, 1 বছর থাকবে, সেটা ভবিষ্যতে বলবে। কিন্তু আমরা যেটা চাই, দেশের শান্তি চাই, দেশের প্রগতি চাই, যেটা দেশের মানুষের জীবনে স্বস্তি চাই। সুতরাং এটা করার জন্য আওয়ামী লীগ মানে যেহেতু সরকারের তাদের দায়িত্ব যেমন, একইভাবে সংসদের বাইরে যে বিরোধী দল আছে বিএনপির দায়িত্ব সমানভাবে, এটার বিরুদ্ধে আমাদের কোনো নেই। বিএনপি সংসদের ভিতরে ছিল, যেটা নাইমুল বলেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি তাদের বিরোধী দলের যে দায়িত্ব ভূমিকা সেটা পালন করতে তারা ব্যর্থ হচ্ছে। বিরোধী দলের নেত্রী মাত্র 10 জন উপস্থিত ছিলেন, আর 90% সময় বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরা সংসদের বাইরে ছিলেন। ওরকম হলে কিন্তু কোন দেশের সংসদ একটা কার্যকর হবে না। সুতরাং আমরা চাই একটা সুষ্ঠু সংসদ থাকুক এবং দেশের জনগণের জীবনে স্বস্তি থাকুক। দেশের সকল মানুষ কিন্তু আওয়ামী লীগের বিএনপি। আমাদের আলোচনা আরো অনেক কিছু হয়েছে, হয়তো পরবর্তী করে। আপনার তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করতে হচ্ছে, শুভকামনা সবার প্রতি।